মার্টিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের। অন্যদিকে জার্মানি বোধহয় এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশের জাতীয় ছুটি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। ডাচদের স্তব্ধ করে টাই ব্রেকার ভাগ্যে শেষ 16য় মরক্কো। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আর আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড গোলকিপার অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আমাদের সবার ভালোবাসার বিপ্লব ভট্টাচার্য। কেমন আছেন দাদা? ভালো আছি, ধন্যবাদ। আমি দেখছিলাম যে আপনি মরক্কোর জার্সি পরে এসেছেন আজকে, ফাইনালি সেটা চেঞ্জ করে আবার হোয়াইট শার্ট পরতে হলো। তার মানে আপনি মরক্কোকে সাপোর্ট করেছেন এবং মরক্কো দুর্দান্ত খেলেছে। লাস্ট নাইটে যদি বলি, ব্রাজিলের ম্যাচের আগে আমি ব্রাজিল জার্সি পরেছিলাম এবং প্রেডিকশন করেছিলাম ব্রাজিল জিতবে 2-1। সো আজ সকালে খেলা শুরুর আগে আমি সময় টিভিতে যাই। শাহ আলম ভাই, সময় টিভির প্রডিউসার, আমাকে বলে যে ভাই আপনি মরক্কো জার্সি পরেন, তাহলে মরক্কো জিতবে। তো মরক্কো জার্সি পরে উপভোগ করলাম খেলাটা। মরক্কো জিতলো ফাইনালি, রুদ্রশ্বাস, আমরা ট্রাইব্রেকার দেখলাম। সো ভালো টিম হিসেবে জিতেছে এবং পারফেক্ট ফুটবল খেলেই। মরক্কোর প্রসঙ্গে আসবো, তার আগে আমি শুরু করতে চাই ব্রাজিল দিয়ে। পুরো বিশ্ব তাকিয়েছিল, প্রথম হাফে ব্রাজিল খুবই খারাপ খেলেছে এবং অন্যদিকে দেখলাম যে 29 মিনিটসে গিয়ে যখন সানো গোলটা দিয়ে দিল জাপানের পক্ষ থেকে, তখন বোধহয় মনে হচ্ছিল যে জাপান এগিয়ে যাচ্ছে। দেখুন, ম্যাচটা যদি আমরা বলি যে এই ম্যাচের আগে মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু হাজিমো মরিয়োশু, যেটা কোচ, জাপানের কোচ, আগে জিতে গিয়েছিলেন ম্যাচটা। আমার কাছে মনে হয়েছে যে উনি ভুলে গিয়েছিলেন যে ব্রাজিল দলের কোচ হিসাবে আছে কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড এবং ডন যাকে বলে। সো আমার মনে হয় নকআউট স্টেজে জেতার জন্য যা যা প্রয়োজন, কার্লো আনচেলত্তির চাইতে কেউ বেটার কিছু জানে না। ফার্স্ট হাফ যখন শেষ হলো খুব একটা ভালো করলো না ব্রাজিল। সেকেন্ড হাফে গিয়ে কিন্তু একটু ক্রস হয়ে খেলছিল এবং যখন এনরিককে নামানো হলো, দেখুন ম্যাচটা যদি দেখি আমরা, ফার্স্ট হাফ ব্রাজিলের ফুটবল দেখে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো দেশের লিগের কোনো দল খেলছে, একদম পজিশনাল ফুটবল খেলছে। আর জাপানের কথা বলবো, অবভিয়াসলি আপনার মিড ব্লকে যে অসাধারণ ব্লকগুলো করেছে এবং আপনার জোনাল মার্কিংগুলো করেছে, যার জন্য ব্রাজিল কোনো স্পেসে পায়নি। সেকেন্ড হাফটা যদি দেখেন, একদম টোটালি ভিন্ন এক ব্রাজিলকে দেখেছি, ডিউ টু কোচ আনচেলত্তির মাস্টার মাইন্ড যে স্ট্রোক ছিল এনরিককে নামিয়ে পাকুয়ে থেকে বসিয়ে। আর ম্যাচের শুরুতে যদি গোলটার কথা বলি, সানের কথা বলে, ক্যাসিমেরোর অবশ্যই এখানে মিস্টেক আছে, পজিশন ঠিক ছিল না এবং ক্যাসিমেরোকে আমাদের মনে হয়েছে যে কোনো সময় তুলে নেবে। কিন্তু আমরা দেখলাম কি সেকেন্ড হাফটার শুরুতেই আপনার এনরিককে নামিয়ে ক্যাসিমেরো শুরু করেছে, পাকুয়ে থেকে বসিয়ে দিল। এখানে একজন কোচ কতটুকু ডিপলি চিন্তা করে যে তার দলের যিনি মিস্টেক করেছেন তার কাছ থেকে বেটার কিছু পাবেন। এবং আমরা দেখেছি গ্যাব্রিয়েলের অসাধারণ একটা ক্রস থেকে হেডে গোল করে খেলা সমতা ফিরালো ব্রাজিলকে এবং এরপর ব্রাজিল ছিল দুর্দান্ত। যদি বলি সেকেন্ড হাফে ব্রাজিল দেখে যে কেউ মানে যেই ঘুমটা চলে এসেছে সেই ঘুম ভেঙে গেছে ব্রাজিলের সাপোর্টারদের, আমার কাছে মনে হয়েছে। বাট তারপরেও মার্টিনেল্লির এই 95 মিনিটে গোলটা না হলে কিন্তু এই ম্যাচটাও টাই ব্রেকারেই গড়াতো। দেখুন ম্যাচটা ব্রাজিল যেভাবে খেলেছে সেকেন্ড হাফ, আরও কয়েকটা গোল হতে পারতো, কিন্তু গোলরক্ষক আপনার সুজুকি থেকে শুরু করে ডিফেন্ডাররা যেভাবে সেভ করেছে, আমার মনে হয়েছে ওরা একটা গোল দেওয়ার পর মনে হয়েছিল যে ম্যাচটা জিতে গেছে। আপনি যদি জাপান টিম করেন, এবং সচরাচর ওরা প্রথমে কিন্তু মিড ব্লক করেছে যাতে এই মিড ব্লক ভাঙতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখেছি শুরু থেকে তারা লো ব্লকে চলে যায়। আর লো ব্লকে যখন গিয়েছে যে ব্রাজিল সেই কাজটাই করেছে। ব্রাজিল ছোট পাসের পরিবর্তে তারা লং পাসে খেলা শুরু করেছে, দুটো উইং দিয়ে ক্রস করছে। সো আমার মনে হয় এখানে মার্টিনেলের গোলটা দেখেন, কম্বিনেশন, সুপার কম্বিনেশন, চমৎকার একটা বল দিয়েছে, সেটা থেকে ফিনিশ করেছে একদম লাস্ট মুহূর্তে। আসলে ব্রাজিল বলে কথা যে একটা দলের যে ভার, যে নেম ফেম এবং খেলোয়াড়দের প্রোফাইল, সেখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে জাপানের সাথে ব্রাজিলের পার্থক্য। একেবারেই তাই। আমরা চলে আসি একটু জার্মানি এবং প্যারাগুয়ে। এই ম্যাচটা নিয়ে দর্শকের হতাশার শেষ নেই। জার্মানি গত দুটো বিশ্বকাপ তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবারে বিশ্বকাপে যখন গ্রুপ পর্ব থেকে তারা 32-তে উঠে গেল, রাউন্ড অফ 32, তখন সবার একটা আশা ছিল যে হয়তো জার্মানি এবার অন্য কিছু মানে তাদের আসল রূপে ফিরবে। বেসিক্যালি তারা প্রথম ম্যাচটা খুব ভালো খেলেছে, 7-1 গোলে জয়, যদিও প্রতিপক্ষ ছিল কুরাসাও। পরের ম্যাচটাও ভালো খেলেছে, লাস্ট ম্যাচটা ভালো খেলতে পারেনি ইকুয়েডরের বিপক্ষে। আপনি জার্মানির কথা বলছেন, জার্মানির প্রথম ম্যাচটা কুরাসার কথা বলছেন, 7 গোলে জিতেছে। অবভিয়াসলি কুরাসা আর জার্মানির মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু জার্মানির মিস্টেকগুলো আপনি যদি দেখেন,
সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ডিফেন্স লাইন। বাট 75% বল কিন্তু তাদের দখলে দেখুন, ছিল। বল পজিশনে থাকলে তো হবে না, আপনার হ্যাঁ। ম্যাচটা জিততে হবে। আর জেতার জন্য আপনার যেই কেমিস্ট্রি প্রয়োজন তাদের ডিফেন্স লাইন থেকে শুরু করে অ্যাটাকিং সাইডে, বোথ সাইডে কিন্তু আপনার জার্মানি, সেটা আমরা লক্ষ্য করিনি। পরের ম্যাচগুলো দেখেন, ম্যাচ বাই ম্যাচ কিন্তু জার্মানি কিন্তু অনেকটাই কষ্ট করে জিতেছে, আবার হেরেছে ইকুয়েডরের সাথে। ওই ম্যাচগুলোতেই আমরা দেখেছি যে জার্মান কত দূর যাবে। এবং আমি এই ম্যাচের আগেও কিন্তু প্রেডিকশন করছিলাম এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি, ট্রাইব্রেকারে যাবে, ট্রাইব্রেকারে যে কোনো কিছু ডিসাইড হবে। সো ট্রাইব্রেকারটা আলাদা জায়গায় যদি রাখেন, আপনার এই জার্মান দলের সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্স লাইন, গোল কনসিড করা। সো প্রত্যেকটা ম্যাচের মতো এই ম্যাচেও আমরা শুরুতে দেখেছি গোল কনসিড করেছে। সো প্যারাগুয়ে অবশ্যই তাদেরকে হয়তো আন্ডারডগ ভেবেছে, সেই চিন্তা করেই জার্মানরা চিন্তা করেছে এই ম্যাচটা ইজিলি জিতবে। কিন্তু প্যারাগুয়ে অসাধারণ ফুটবল খেলেছে আমি মনে করি। তারপরেও জার্মানির তো মানে যেহেতু এটা আসলে নকআউট পর্ব ছিল এবং সেখানে কিন্তু ডু অর ডাই ম্যাচ, সো যেই ভুলগুলোর কথা আপনি বললেন, আমি যদি আরেকটু ডিটেইলে যাই তাহলে প্রবলেমগুলো কি দেখছেন দেখুন, সেকেন্ড হাফে? হ্যাঁ, দেখুন, আমার স্কোরিং অ্যাবিলিটি যদি বলেন, স্কোরিংয়ের জায়গায় গোল করার মতো সেই ক্লোজার মতো একজন স্ট্রাইকার আমরা দেখিনি। হ্যাঁ, সেকেন্ড হাফের একদম ইনজুরি টাইমের লাস্ট মোমেন্টে যদি দেখেন একটা হেডে গোল করেছে, এটা ফাউলের জন্য দিয়েছে, ভিআর দেখে হয়তো ফাউল দিয়েছে। এছাড়া ধরেন জার্মান টিম কিন্তু স্কোরিং অ্যাবিলিটি যে একদম আমার কাছে মনে হচ্ছে যেই জার্মানকে আমরা আগে দেখেছি স্কোরিং অ্যাবিলিটি, দুই সাইড থেকে ক্রস আসছে, বলগুলো নেওয়া এবং বলগুলো ফিনিশ করা। সো ওই জায়গায় আমি স্ট্রাইকারদের ভূমিকা দেখিনি। এবং বিশেষ করে উইং এবং মিডফিল্ডের মাঝে মাঝে কিছু গ্যাপ তৈরি হওয়া, প্যারাগুয়ে যেভাবে খেলেছে নিজেরা রিগেইন করে, জার্মান থেকে রিগেইন করে যখন অ্যাটাকে যেত, তখনই কিন্তু জার্মান ডিফেন্স লাইন কিন্তু আতঙ্কের মধ্যে ভুগে যায় এবং প্রথম গোলটা কিন্তু ওইভাবে বের করে। সো আমার মনে হয় ক্রস রাইট সাইড থেকে অসাধারণ একটা ক্রস হয়, ওইখানে মার্কিং টোটালি পুয়ার ছিল জার্মান টিমে। সো এখানেই বোঝা যায়, চিত্র ফুটে ওঠে যে জার্মান দলের দুর্বলতাগুলো কোথায় ডিফেন্সের। প্যারাগুয়ের ডিফেন্স মানে পরিকল্পনা কতটুকু সফল হলো বলে মনে হ্যাঁ, করেন? অবভিয়াসলি আমি মনে করি প্যারাগুয়ে গোল করার পর গোল কনসিড করেছে, কিন্তু দিন শেষে তারা কম্প্যাক্ট খেলার চেষ্টা করেছে, কোনোভাবে সুযোগ দেয়নি জার্মানকে, একদম ওপেন সুযোগ দেয়নি যে এখান থেকে জার্মান গোল করে বের হয়ে যাবে। তারপরে আপনার এক্সট্রা টাইমে গিয়ে জার্মান যে হেডে যে গোলটার কথা বললাম কিছুক্ষণ আগে, সো এটা আসলে গোলরক্ষকের ভীষণ এবং গোলরক্ষকের সাথে ধাক্কা লাগাতেই কিন্তু ফাউলটা দিয়েছে রেফারি। সো আমার মনে হয় যে এখানে সব কিছুই ঠিক ছিল। বাকিটা ক্রেডিট যদি দিতে হয় অবভিয়াসলি আপনার প্যারাগুয়ের ডিফেন্স লাইনকে দিতে হবে, গোলকিপারকে দিতে হবে। জার্মানির যে পেনাল্টি মিস হলো, এটা কি দুর্ভাগ্য নাকি আসলে চাপ সামলাতে না পারার ব্যর্থতা? দেখুন, পেনাল্টি ইন পার্ট অফ দ্য গেম, মিস্টেক হতেই পারে, কিন্তু ম্যাচে জিতা উচিত ছিল জার্মানকে যদি জিততে হতো অবশ্যই গোল করতে হতো। আমরা কিন্তু আমার স্কোরারে গত দুটো ম্যাচই আমরা দেখেছি যে পেনাল্টিতে অপেক্ষাকৃত কম শক্তিশালী দল দুটোই জয়লাভ করলো, নেদারল্যান্ডসের সাথে মরক্কো, অন্যদিকে জার্মানির সঙ্গে প্যারাগুয়ে। দেখুন, ট্রাইব্রেকারটা বললাম তো আপনার, এটা হলো টোটালি ভাগ্যের ব্যাপার। আর দিন শেষে যদি দেখেন আপনার স্কোরিংয়ে যায় গোল করার জন্য সেই মানে মেন্টালিটিটা যদি স্ট্রং লাগবে, এবং এখানে আমার কাছে মনে হয়েছে নার্ভাসনেস, কিমিসের মতো খেলোয়াড় উপর দিয়ে বল মেরে দিয়েছে, মিস করেছে। সো আমার মনে হয় যে মানে এই জায়গায় যদি দেখেন আপনার জার্মান দলের পেনাল্টি শুট আউটের সময় জার্মান আমার কাছে মনে হয়েছে কনফিডেন্সের অভাবে ভুগেছে এবং একটা ভয় কাজ করছিল তারা টাইব্রেকার যখন নেয়। কিন্তু পক্ষান্তরে প্যারাগুয়েরা কিন্তু একদম কোনো ভয়হীন ছাড়া ওরা গোল করে গেছে। সো তারপরেও কিন্তু খেলায় ফিরেছে। আপনি যদি দেখেন নোয়ার কিন্তু লাইফলাইন দিয়েছে। দিন শেষে কিন্তু আমরা নোয়ারের যে পারফরমেন্স, এবং নোয়ার চেষ্টা করেছে লাইফলাইন দিতে, কিন্তু শেষ কাজটা করতে পারেনি ডিফেন্ডার। সো ওর শটটা উপর দিয়ে চলে যায়, পরে ইজিলি গোল করে জিতে যায় ম্যাচটা। যখন কথা হচ্ছিল যে ব্রাজিল কোন দলের সঙ্গে খেলবে আপনার রাউন্ড অফ 32-তে, তখন সবাই টেনশনে ছিল যে ব্রাজিল যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন, নেদারল্যান্ডস যদি রানার্স আপ হয়ে যায় তাহলে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে, অন্যদিকে মরক্কো খেলবে হয়তো জাপানের সাথে। যখন জাপান মানে গ্রুপ রানার্স আপ হলো, তখন কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ব্রাজিলিয়ান সাপোর্টাররা যে যাক, অপেক্ষাকৃত কম শক্তিশালী নেদারল্যান্ডস থেকে সেই নেদারল্যান্ডসকে কিন্তু হারিয়ে দিল মরক্কো। সো মরক্কোর এই ম্যাচটি আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে সকালে, একটা দুর্দান্ত ম্যাচ, এবং গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কিন্তু আপনার মরক্কো। তাদের পারফরমেন্স নিয়ে আপনার কি বলা আছে? সাইবেরি হাকিমির টিম। আমি প্রথমে একটা কথাই বলি যে আমরা এই যে নেদারল্যান্ডসকে অনেক সবাই প্রেডিকশন করছিলাম যে এই নেদারল্যান্ডস জিতবে, কিন্তু নেদারল্যান্ডসের কাছ থেকে যদি দেখি ওই একটা গোল ছাড়া
পুরো ম্যাচটা ডমিনেট করেছে আপনার মরক্কো। অসাধারণ ম্যাচ খেলেছে এবং ওদের ডিফেন্সিভ থেকে শুরু করে ওরা নিজেরা পজিশনাল ফুটবল যদি দেখেন, আমার কাছে মনে হচ্ছে নেদারল্যান্ডস ঘুরেছে সেকেন্ড হাফের পর থেকে কন্টিনিউয়াস ম্যাচটা মরক্কোর গ্রিপে ছিল এবং মরক্কো শুধু গোলটা বাকি ছিল। আপনি যদি ব্রাহিমির কথা বলেন, এক্সট্রা টাইমে গিয়ে যে মিস করেছে, সো ওই গোল যদি হয়ে যেত ওইখানে খেলা শেষ হয়ে যেত। সো আমার মনে হয় যে এক্সট্রা টাইমে গিয়ে খেলা ড্র হলো, টাইব্রেকারে গেল, টাইব্রেকারে শেষ পর্যন্ত শেষ হাসলো আপনার মরক্কো। সো আসলে অসাধারণ একটা ম্যাচ ছিল। আর ডাচরা যেই স্বপ্ন নিয়ে এসেছিল, ডাচরা আবারও সেই 4 বছর পরে আবারও নতুন করে ভাবতে হবে। আর নেক্সট আমার ডাচ যে টিম, যেই টিমটা ছিল অসাধারণ একটা টিম ছিল, সেই টিমটা ভবিষ্যৎ ডাচ টিম কি হয় তা দেখার অপেক্ষায় থাকবো আর কি বিশ্ব। ট্রু, আমি আপনার সাথে একমত। এতদিন আমরা বলে আসছিলাম যে এশিয়ার টিম জাপান তারা হচ্ছে অন্যতম ডার্ক হর্স এবারের বিশ্বকাপের। ঘুরে ফিরে কিন্তু আমরা মরক্কোর দিকে চোখটা যাচ্ছে এবং বলাই যায় যে তাহলে কি মরক্কো এবারও সেই সেমিফাইনাল পর্যন্ত খুব দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে? দেখুন যেভাবে এগুচ্ছে ওদের সব দিক দিয়ে দেখুন, প্রত্যেকটা খেলোয়াড় তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলছে এবং সবার মন জয় করে নিচ্ছে মরক্কো। এবং মরক্কো এই ম্যাচটা দেখেন জার্মানির সাথে যখন ট্রাইব্রেকারে চলে যায়, আশফাক হাকিমির মতো ক্যাপ্টেন মিস করেছে, পেনাল্টি মিস করেছে। সো আসলে টেনশন, উৎকণ্ঠা সব কিছুই ছিল, অনেক প্রেশারের একটা ম্যাচ ছিল। দিন শেষে তারা জয়ী হয়েছে। আমার কাছে মনে হয়েছে মরক্কো এখান থেকে সেমিফাইনাল, তো আমার কাছে মনে হচ্ছে এখন মরক্কোর জন্য অপেক্ষা যে সেমিফাইনালে যাবে কখন। তারা সেকেন্ড রাউন্ডের 16-এর যে গ্রুপে খেলা, তারা যাদের সাথে খেলবে আমার বিশ্বাস যে মরক্কো যে আত্মবিশ্বাস। কাদের সাথে মরক্কোর ম্যাচটা আমরা যদি দেখতে হবে কার সাথে পরে, কারণ এখনো তো শেষ হয়নি। সো এটা অপেক্ষা করতে হবে। এখানে আর্জেন্টিনার ম্যাচ আছে, অন্য গ্রুপের আরও খেলা আছে। সো ওদের সাথে কম্পেয়ার করে দেখা যাবে মরক্কো কার সাথে ফেস করে। ব্রাজিলের কাদের সাথে পড়ার সম্ভাবনা? ব্রাজিল, নরওয়ে, সুইডেনের যে কোনো একটা দলের সাথে খেলবে, যারা জিতবে তাদের সাথে খেলবে। সো ব্রাজিল এই গ্রুপ থেকে যদি আমরা দেখি যে এখান থেকে ধরেন কোয়ার্টার ফাইনালে ওঠা ব্রাজিলের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। নরওয়েও ভালো টিম, আর সুইডেন অবভিয়াসলি, এই দুই দলের যে কোনো একটা দল আসবে। সো এখান থেকে আর্জেন্টিনা একটু বেটার শেপে আছে আমার মনে হয়। আর্জেন্টিনা হয়তো ইজিপ্টের সাথে মুখোমুখি হবে না, নতুবা কার সাথে? কেপ ভার্দের সাথে খেলবে। কেপ ভার্দেকে তো খেলে তারা অনায়াসে জয়লাভ করবে বড় মার্জিনে। না, সেটা আপনি বলতে পারেন না। কেপ ভার্দের যে পারফরম্যান্স যদি আমি বলি যে তিনটা দলের সাথে, বিশেষ করে আপনার স্পেন, উরুগুয়ে, দুই বিশ্ব চ্যাম্পিয়নকে ড্র করে অনেকটা হারার মতোই যদি বলেন, ওদের পয়েন্ট নেওয়া মানে অনেক বড় ব্যাপার। সো আমার মনে হয় যে এই দুটো ম্যাচের পর সৌদির সাথে ওরা ড্র করেছে। সো আমার মনে হয় কেপ ভার্দে কিন্তু এই বিশ্বকাপে রূপকথার মতো এসেছে, রূপকথার ইতিহাস রচনা করতে। সো আমরা মনে হয় যে আরেকটা রূপকথার ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে যাব যদি এটা করতে পারে কেপ ভার্দে, ভজনিনা। একেবারেই তাই, ভজনিয়ার জন্য শুভকামনা থাকবে। বাট প্রতিপক্ষ কিন্তু আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদের রয়েছে লিওনেল মেসি। রাইট, আমরা চলে যাই পরের ম্যাচে। যে ম্যাচটি আজকে অনুষ্ঠিত হচ্ছে ঠিক 11টার সময়, রাত 11টায়, আইভরি কোস্ট এবং হচ্ছে নরওয়ের হাল্যান্ড রয়েছে, তাদের সবচেয়ে শক্তিশালী প্লেয়ার, এবং তাকে বলাই হয় যে নাম্বার 9। এত চমৎকার শক্তিশালী প্লেয়ার কিন্তু মানে যে কজন আছে তাদের মধ্যে তিনি অন্যতম। এবং আমরা দেখেছি প্রথম দুটো ম্যাচে তিনি জোড়া গোল করেছেন, ব্যাক টু ব্যাক 4টি গোল। পরের ম্যাচটাতে তাকে খেলানো হয়নি। অন্যদিকে আইভরি কোস্ট, তারাও দারুণ ফর্মে রয়েছে। সরি, আমি প্রথম মিস্টেক করেছি। আইভরি কোস্ট আর নরওয়ে, এই দুটো দলের একটা দলের সাথে খেলবে ব্রাজিল। সো আমার মনে হয় যে নরওয়ে এবং এই আইভরি কোস্টের কথা যদি বলি, আইভরি কোস্ট ইংল্যান্ডের সাথে যে ম্যাচ খেলেছে আমরা দেখেছি, একদম টোটালি কোনো জায়গা দেয়নি। সো আমার মনে হয় অসাধারণ একটা ম্যাচ খেলেছে এবং ওরা কিন্তু চেষ্টা করবে আজকেও সেম প্যাটার্নে খেলতে, লো ব্লক থেকে শুরু করে ওরা রিগেইন করে বলটা কাউন্টারে যাওয়ার। কারণ আমরা জানি যে বিশেষ করে নরওয়ে টিমের স্ট্রাইকার যদি বলে আর্লিং হল্যান্ডের মতো স্ট্রাইকার খেলবে। লাস্ট ম্যাচটা ওরা 10টা খেলোয়াড় খেলায়নি, রেস্ট দিয়েছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটার জন্য ওরা অপেক্ষা করছে। আর অবভিয়াসলি আপনার বিশেষ করে আপনার আইভরি কোস্টের কথা বলবো, আফ্রিকা শক্তিশালী দল এবং ওদের ফিজিক্যালি এবং যদি বলেন ওদের খেলার ধরন এবং স্টাইল যদি বলেন, ওরা নরওয়েকে অনেক চ্যালেঞ্জ জানাবে এই ম্যাচে। একেবারে, এটা আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব নরওয়ে এবং আইভরি কোস্ট এই দুটো টিমের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে এবং কি ফরমেশনে তারা আজকে ম্যাচ খেলবে। আমি আলাদা করে হাল্যান্ডের প্রসঙ্গে চলে আসি। হাল্যান্ডকে নিয়ে যেটা বলছিলাম যে সবচেয়ে বড় শক্তি নরওয়ের জন্য হাল্যান্ড,
দেখুন হাল্যান্ড নাম্বার 9 ইজ সুপার নাম্বার 9 যদি বলি ওয়ার্ল্ডে, এরকম হাইটের এবং অসাধারণ পারফরমেন্স যদি প্রিভিয়াস পারফরমেন্স দেখেন, বাছাই পর্ব থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ খেলছে। সো একটা গুড শেপে আছে এবং বিশ্বকাপে অলরেডি 4টা গোল করে ফেলেছে। সো আমার মনে হয় আর্লিং হল্যান্ড ওদের জন্য একটা বড় আশীর্বাদ বলতে পারবো যে দীর্ঘদিন পর ওরা আবার বিশ্বকাপে এসেছে এবং এই দলটাকে এই পর্যন্ত টেনে আনার পিছনে কন্টিনিউয়াস গোল করে গেছে গোল গেটার হিসাবে। সো আমার মনে হয় আর্লিং হল্যান্ডকে নিয়ে ভাবতে হবে আইভরি কোস্টের, কারণ যে কোনো দলের জন্য থ্রেট। অন্যদিকে কিন্তু রয়েছে নিকোলাস পেপে, তিনি কিন্তু এবারের বিশ্বকাপের প্রথম 3টি ম্যাচে গ্রুপ পর্বে 2টি গোল করেছেন তার টিমের জন্য। দেখুন এই দলটাকে আমি বলেছি ওরা কাউন্টার অ্যাটাক ফুটবলটা খেলতে পছন্দ করে, লো ব্লক করবে, যেটা আমরা ইংল্যান্ডের মতো দলকে ওরা রুখে দিয়েছে। ইংল্যান্ডের যে লাইন আপ দেখি আমরা, হ্যাঁ, রাশফোর্ড থেকে শুরু করে কেইন। সো আমার মনে হয় যে এই দলটাকে যখন রুখে দিয়েছে তাদের আত্মবিশ্বাস অনেক তুঙ্গে, এবং এই ম্যাচটাতেও সেম কাজটাই করবে, হল্যান্ডকে বোতলবন্দি করার চেষ্টা করবে। সো আমার মনে হয় এরপরও যে নরওয়ে টিমটা কিন্তু ব্যালেন্স একটা দল, এবং এই দলের সাথে প্রত্যেকদিন তো আর আপনি ম্যাচ ড্র করে বেরোতে পারবেন না লো ব্লক করে, যেটা আমরা জাপানকে দেখেছি লো ব্লক করতে গিয়ে দিন শেষে হারতে হয়েছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা অবশ্যই আমি বাজি ধরতে পারি আপনার নরওয়ের পক্ষে। আমারও ধারণা যে নরওয়ে ম্যাচটা জয়লাভ করবে এবং পরবর্তীতে ব্রাজিলের মুখোমুখি হয়তো হবে হল্যান্ডের টিম। এবার চলে আসি ফ্রান্স এবং সুইডেন। দুর্দান্ত একটা ম্যাচ হবে। ফ্রান্স হচ্ছে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচাইতে ভারসাম্যপূর্ণ দল। তাদের রয়েছে ডেম্বেলে, যিনি আসলে দ্রুততম হ্যাট্রিক করেছেন এবারের বিশ্বকাপে এবং গত 72 বছরে এত অল্প সময়ে হ্যাট্রিক কেউ করতে পারেননি। অন্যদিকে আছে তাদের এমবাপ্পে। সো খুবই পাওয়ারফুল টিম। তাদের সাথে রয়েছে সুইডেনও চেষ্টা করবে টিকে থাকার জন্য, না হলে তো তাদেরকে বিদায় নিতে হবে এবারে বিশ্বকাপ থেকে। সো এই ম্যাচের প্রসঙ্গে দেখুন নকআউট রাউন্ডে আপনার যদি অন দ্য ম্যাচ ডে বেস্ট পারফরমেন্স করে তাহলে অবশ্যই অঘটন ঘটাতেই পারে। সুইডেনকে যদি আপনার কম্পেয়ার করি আপনার ফ্রান্সের সাথে, ফ্রান্সের অ্যাটাকিং সাইডটা ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকিং সাইড, এবং তাদের যেই প্লেয়ারগুলো আছে অসাধারণ প্লেয়ার আছে। সো আমার মনে হয় এমবাপ্পে থেকে শুরু করে ডেম্বেলে, সো ওরা গুড শেপে আছে। সো এই দলে অনেক ভালো মানের খেলোয়াড় আছে এবং রিজার্ভ বেঞ্চটা দেখেন অন্য দলের চাইতে অনেক বেটার। সো আমার মনে হয় যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে, যে কোনো ডিফেন্সকে ভাঙতে পারে যে কোনো দলের। সো আমার মনে হয় যে সুইডেন কত সময় পর্যন্ত আটকাতে পারে সেটা দেখার বিষয়। এবং সুইডিশ টিমেও ধরেন আপনার 2টা স্ট্রাইকার আছে, ওরা দুজন খুবই ভালো মানের স্ট্রাইকার, এদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা থাকবে দেশমের। সো আমার মনে হয় যে এই ম্যাচটা যদি আমরা চিন্তা করি, অবশ্যই এটা হট ফেভারিট ইজ ফ্রান্স। সম্ভাবনা রয়েছে যে একটা বড় মার্জিনে হয়তো ফ্রান্স জয়লাভ করবে। না, এই ম্যাচটা বড় মার্জিন হবে না আমার কাছে মনে হয়। যে একটা সুইডেন কিন্তু খুব একটা ভালো খেলে। দেখুন সুইডেন ভালো না খেলেও অর্থাৎ নকআউট স্টেজে টোটালি অন্যরকম ফুটবল খেলবে। সবার আগে দেখুন ইউরোপিয়ান টিম এবং এই সুইডিশ টিমের সেই ডেপথ আছে, হয়তো একটা ম্যাচ ওরা খারাপ করেছে। সো এই ম্যাচটা কিন্তু ফ্রান্সের সাথে তারা ওই হিসেবেই ফুটবল খেলবে, যেন গোল কনসিড করার, যতক্ষণ পর্যন্ত গোল কনসিড না করবে ততক্ষণ প্রেশার রাখতে পারবে ফ্রান্সকে। প্রিয় দর্শক, একটু চোখ রাখবো এবং দেখে নিব ফ্রান্স এবং সুইডেনের আজকে সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। আমি চলে আসি সুইডেনের আলেকজান্ডার ইসাকের প্রসঙ্গে। দুর্দান্ত একজন প্লেয়ার। দেখুন এই বিশ্বকাপে আমরা যে কয়জন উঠতি তারকাকে দেখেছি, তার মধ্যে ইসাক ওয়ান অফ দেম। সো আমার মনে এরপরে আপনার মরক্কোর বোয়ার্দির কথা বলবো আলাদাভাবে। সো বেশ কিছু খেলোয়াড় জাস্ট আছে নিউজিল্যান্ডের। সো এরকম অনেক খেলোয়াড় আছে যারা কিন্তু অনেক এই বিশ্বকাপের পর অনেককে ক্লাবগুলো তাদেরকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে রূপকথার মতো শুরু হয়েছে, গোলরক্ষক থেকে শুরু করে বেশ কিছু উদীয়মান খেলোয়াড়কে আমরা দেখছি যারা বিশ্বের সব বড় বড় ক্লাবগুলো তাদের প্রতি চোখ রেখেছে। সো আমার মধ্যে বিশ্বকাপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইসাকের কথা বলেন আপনি, অসাধারণ খেলোয়াড়। সো এই ইসাককে নিয়েই কিন্তু আপনার ভাবতে হবে ফ্রান্স টিমকে। সো আমি সেই জন্য বললাম ওদের 2টো স্ট্রাইকার আছে, তার মধ্যে ওয়ান অফ দেম ইসাক। লাস্ট ম্যাচটাতে ক্লিয়ান এমবাপ্পে কোনো গোল পাননি। খুব আশা ছিল যে তিনি হয়তো একটা গোল করবেন, কারণ তিনি পরপর 2টো ম্যাচে যে দুর্দান্ত গোল করেছেন এবং ক্লোসাকে ছুঁয়েছেন, এবং তার যে রেকর্ড যে ফার্স্ট বিশ্বকাপটা 2018-তে 4টি গোল, 2022 কথাটা আমি বারবার রিপিট করি, 2022-এ তিনি করেছিলেন 8টি গোল এবং এবারে বিশ্বকাপে কিন্তু অলরেডি 4টা গোল হয়ে গেছে। সো সম্ভাবনা আছে 16টি গোল হতে পারে, যদি হয়, আমি জানি না। দেখুন রেকর্ড ভাঙার জন্যই রেকর্ড গড়ে। সো আমার মনে হয় যে এখানে এমবাপ্পের অনেক সুযোগ আছে। এমবাপ্পে যে দলটাই খেলে এই দলের কিন্তু বেশিরভাগ বল কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে এমবাপ্পের। এখন কিন্তু এমবাপ্পের লাস্ট ম্যাচটা যদি দেখেন, আপনি ডেম্বেলেকে দিয়ে হ্যাটট্রিক করিয়েছে, সে নিজে গোল করেনি, গোল করিয়েছে। সো আমার মনে হয় যে এটা টিম ওয়ার্ক,
এবং একটা টিমের সবার আগে ইম্পর্টেন্ট হলো জয়। এমবাপ্পে করুক বা ডেম্বেলে করুক, XYZ যেই করুক, দিন শেষে জয়টা মুখ্য বিষয়। একটা দল যদি লম্বা ঘোড়ার রেস, এই বিশ্বকাপ এই লম্বা ঘোড়ার রেসে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে হয়, টিম গেম হিসাবে খেলতে হবে, প্লে করতে হবে, যেটা আমরা ফ্রান্স টিমে দেখতে পাচ্ছি। এবং ডেম্বেলে এবং এমবাপ্পে যে কম্বিনেশন, অসাধারণ একটা কম্বিনেশন। এখানে গোল সময়ের ব্যাপার, সুযোগ আসবেই, কারণ এমবাপ্পে এমন এক খেলোয়াড় যার পায়ে বল এলেই কিন্তু গোল করার সক্ষমতা আছে। সো আমার মনে হয় যে ওরিড হওয়ার কিছু নেই, সুযোগ আছে, এবং এমবাপ্পে হয়তো ম্যাচ বাই ম্যাচ তার গোল গেট করে যাবে। একেবারেই তাই। পরবর্তী ম্যাচ মেক্সিকো ভার্সেস ইকুয়েডর। আমরা কিন্তু রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচটা যখন দেখেছি, কানাডা এবং সাউথ আফ্রিকা, কানাডা কিন্তু দুর্দান্তভাবে জয়লাভ করলো, এবং কানাডা প্রথম ম্যাচটা খারাপ খেললেও মানে গ্রুপ পর্বের পরের দুটো ম্যাচ কিন্তু খুব ভালো করেছে, এবং বিশেষ করে 6-0 যখন তারা জয়লাভ করলো। সো এবারে যারা আয়োজক দেশ তারা প্রত্যেকেই ভালো খেলছে, মেক্সিকো বলি, USA বলি, কানাডা বলি। সো মেক্সিকো ডেফিনেটলি চাইবে শেষ 16 জায়গা করে নিতে। এবং মেক্সিকো পারফরমেন্স যদি দেখেন, আর্জেন্টিনার মতো তারা 9 পয়েন্ট নিয়ে গ্রুপে একমাত্র দুটো দল যারা সবার আগে কনফার্ম করেছে 32। সো আমার মনে হয় মেক্সিকো ডিজার্ভ করে, এবং মেক্সিকোর পারফরমেন্স যদি দেখেন ওভারঅল অসাধারণ একটা টিম। 86-এর পর আমার কাছে মনে হয় যে এই মেক্সিকোর কাছ থেকে তাদের সাপোর্টার যারা আছে, ফ্যানরা কিন্তু অনেক ভালো ফুটবল উপহার পাচ্ছেন, এবং তারাও নিরাশ করছে না, অসাধারণ পারফরমেন্স করছে ম্যাচ বাই ম্যাচ। এবং এই ম্যাচটা ইকুয়েডরের সাথে যদি বলি, ইকুয়েডর হয়তো জার্মানিকে হারিয়ে দিয়েছে, কিন্তু ওইটা অঘটন যদি বলি, অঘটনের পর মেক্সিকোর সাথে ওদের চিতাটা অনেক কষ্ট হয়ে যাবে, কারণ মেক্সিকো অসাধারণ ফুটবল খেলছে। কিন্তু যে জার্মানিকে হারানোর পর তাদের জাতীয় ছুটি ঘোষণা করা হলো, একটা অন্যরকম আনন্দে রয়েছে তারা, এটা কিন্তু এক ধরনের স্বস্তি দেবে এবং উৎসাহিত করবে অবভিয়াসলি, কারণ দলের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু জার্মান মতো একটা দলকে হারিয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা উপলক্ষ, এবং তাদের জন্য কিন্তু প্লেয়াররা যেই মোটিভেটেড হয়েছে, এবং এখন তারা কাউকে ভয় পাবে না। এই মানে নকআউট স্টেজ মানে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমরা আমাদের বেস্ট পসিবল ম্যাচ খেলবো যেই হোক। সেই সেম জিনিসটা কিন্তু ইকুয়েডরের মধ্যে, ইকুয়েডর খেলোয়াড়দের তাদের হারানোর কিছু নেই। তারা যদি এখানে আবারও মেক্সিকোকে হারাতে পারে, এটাও একটা ইতিহাস রচনা করবে ওরা। একেবারেই তাই, এবং শেষ 16 কনফার্ম করে ফেলবে। প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব ইকুয়েডর এবং মেক্সিকোর সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। একটু যদি আমি স্টার প্লেয়ার্স টু ওয়াচের দিকে তাকাই, যে তাদের স্টার প্লেয়ার মেক্সিকোতে রয়েছে জেমিনির কথা আলাদা করে বলতেই হয়, এবং রাউল জিমিনি কিন্তু দুর্দান্ত খেলেছে প্রত্যেকটি ম্যাচে। অবভিয়াসলি আপনি রাহুল জেমিনির কথা বলেন, আমি গোলরক্ষকের কথা বলবো, অসাধারণ পারফর্ম করছে। দেখুন, একটা দলের ওইরকম সুপারস্টার হিসেবে অনেককে আমরা জানি না এই মেক্সিকো টিমে, কিন্তু যারা আছে তাদের প্রধান শক্তি কিন্তু ইয়ং প্লেয়ারগুলো, যারা আইকনিক খেলোয়াড়, যারা এই বিশ্বকাপে অনেকের চোখ থাকবে তাদের প্রতি, এবং তারা কিন্তু সেই পারফরমেন্স করে যাচ্ছে। যেমন জাপান দলটা দেখেন, আপনার নাকাতা যাওয়ার পর কিন্তু ওইরকম স্টার প্লেয়ার দেখি না, তাদের প্রধান শক্তি কিন্তু প্রত্যেকে ইয়োদাস থেকে শুরু করে অসাধারণ কিছু প্লেয়ার আছে। সো সেম থিং আপনার মেক্সিকো টিম, ইয়াং প্লেয়ার এবং আইকনিক অনেক খেলোয়াড় আছে, যারা আপনার ইউরোপিয়ান লিগ এবং পাশাপাশি ল্যাটিন লিগে খেলে, ল্যাটিন আমেরিকা ফুটবলটা খেলে। সো ওদের যেই টাচি ফুটবল, আপনার বিশেষ করে আমরা ছন্দময় ফুটবলের পাশাপাশি প্রেসিং ফুটবল, অপোনেন্টকে জায়গা না দেওয়া, হাই প্রেসিং ফুটবল খেলে, দুইটা উইং দিয়ে খেলার চেষ্টা করে। সো কম্বিনেশন, সুপার কম্বিনেশন এই মেক্সিকান টিমটা আমার কাছে মনে হয়েছে। ইকুয়েডর রয়েছে কিন্তু ইনার ভ্যালেন্সিয়া, সেও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। দেখুন, ওরা কিন্তু অলরেডি যদি বলেন মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, অনেক বেটার একটা শেপে আছে, জার্মানকে হারিয়েছে, এবং তারা কিন্তু অনেক বছর পর আমার মনে হয় যে তারা নকআউট রাউন্ডে এসেছে। এটা কিন্তু ওদের জন্য অনেক বড় একটা উপলক্ষ ছিল, এবং তারা এই বিশ্বকাপের আগে কল্পনাই করেনি তারা একদম শেষ 32-এর মধ্যে জায়গা করে নেবে। এখন তাদের স্বপ্ন কিন্তু একটাই, যে তারা মেক্সিকোকে হারানো। মেক্সিকো যদি আরেকটা স্টেপ হারাতে পারে, তো অবভিয়াসলি তারা 16তে চলে আসবে, তারা আরেকটা ইতিহাস রচনা করবে। আর সুযোগ আছে আপনার ল্যাটিন আমেরিকার টিম অসাধারণ ফুটবল খেলছে, এবং তাদের কম্প্যাক্ট এবং প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়াররা দেখেন, বল লস করার পরে আবার কুইক রিগেইন করা এবং অ্যাটাকে যাওয়া। সো আমার মনে হয় যে ল্যাটিন আমেরিকার টিমগুলোই এরকম, একটু নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে বল। সো আমার মনে হয় যে খারাপ হবে না, এই ম্যাচটাও কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অনেক ভালো থাকুন। বিদায় নিচ্ছি। আজকের মতো একটা গুড ফুটবল আমরা দেখতে চাই, এটাই আমাদের সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।